গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৫৬ ফিলিস্তিনি, আহত ৬ শতাধিক। জাতিসংঘের কর্মীদের হামাসের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে ভিসা সীমিত করল তেল আবিব। পরমাণু কর্মসূচি থেকে এক চুলও পিছু হটবে না ইরান। প্রয়োজনে তেল আবিবের সঙ্গে আবারও সংঘাতে যাওয়ার ঘোষণা। চলমান যুদ্ধ বিরতিতেও ভরসা নেই, জানালেন পেজেশকিয়ান। ৭ সপ্তাহ পর ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা শুরু। পুতিন জেলেনস্কি বৈঠক চায় কিয়েভ, কেবল চুক্তি স্বাক্ষরের জন্য হতে পারে সাক্ষাৎ, জানালো মস্কো। যুক্তরাষ্ট্র ইউরোপ বাণিজ্য যুদ্ধ, ৯৩ বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যের শুল্কারোপের পরিকল্পনা ইউএর। ফ্রান্স ও জার্মানির বৈঠকে বাণিজ্য ইস্যুতে ঐক্যের বার্তা। এবং তুরস্কের এসকিরশিহির প্রদেশে ভয়াবহ দাবানল। আগুন নেভাতে গিয়ে ১০ দমকল কর্মীর মৃত্যু, আহত আর অন্তত ১৪। তদন্তে নিরাপত্তা বাহিনী। নতুন করে সহিংসতায় ফের রক্তাক্ত গাজা উপত্যকা। ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৫৬ জন, আহত হয়েছেন ৬ শতাধিক। হাসপাতাল ও সহায়তা কেন্দ্রে হামলা চলছে একযোগে। এদিকে জাতিসংঘের মানবিক সংস্থার কর্মীরা হামাসের পক্ষ নিচ্ছে এমন অভিযোগ এনে তাদের ভিসা সীমিত করেছে ইসরায়েল। গাজা জুড়ে ইসরায়েলি হামলা চলছেই। নুসাইরাত শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ কয়েকজন। সহায়তা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলির ঘটনাও থামছে না। এমন অবস্থায় তীব্র খাদ্য সংকটে পড়েছেন গাজার বাসিন্দারা। অনাহারে আছে অন্তত ৯০,০০০ শিশু। অপুষ্টির কারণে অনেকের শারীরিক অবস্থা সংকটজনক। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় খাদ্য সংকট ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। উপত্যকার প্রায় ১/৩ মানুষ দিনে একবারও খেতে পারছেন না। দ্রুত ত্রাণ না পেলে বিপুল সংখ্যক নারী শিশু প্রাণ হারাবে বলে সতর্ক করেছে সংস্থাটি। তবে গাজার এমন অবস্থার দায় হামাসের ওপর চাপিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রেসিডেন্টের দাবি, তাদের সেনারা আন্তর্জাতিক আইন মেনেই চলছে। উল্টো হামাসই ত্রাণ পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সংকটের মূল কারণ ইসরায়েলি অবরোধ ও ত্রাণ কেন্দ্রের বাইরে হামলা। মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে। এ সময় গাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। বৈঠকে ইসরায়েলের দূত ড্যানি দানন দাবি করেন, জাতিসংঘের মানবিক সংস্থা OCHA ইসরায়েল বিরোধী পক্ষপাতিত্ব করছে। তার দাবি, সংস্থাটির অনেক কর্মী হামাসের সঙ্গে সম্পর্কিত বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাদের নিরাপত্তা যাচাই চলছে এবং কিছু কর্মীর ভিসা নবায়ন হবে না। এছাড়া আন্তর্জাতিক কর্মীদের মাত্র ১ মাসের জন্য ভিসা দেয়া হবে বলেও জানান দানন। গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও পুরোপুরি নিজেদের দখলে নেয়ার কৌশল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরের দখল প্রসঙ্গে প্রতীকী ভোট পাশ করেছে। হামাস ও ফিলিস্তিনি সংগঠনগুলো এটিকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে। এদিকে নেতানিয়াহুকে ষড়যন্ত্রের অভিযোগে এক বৃদ্ধা নারীকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। নিরাপত্তা বাহিনীর দাবি, ৭০ বছর বয়সী ওই নারী নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য জোগাড় এবং অস্ত্র সংগ্রহের চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। খাদ্যের অভাবে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে গাজায়। অনাহারে প্রতিনিয়ত মারা যাচ্ছে শিশুরা। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পেলে উপত্যকাটিতে সামনে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সন্তান হারানোর আর্তনাদ এক মায়ের। অনাহারের মৃত্যু হয়েছে তার প্রিয় সন্তানের। এমন দৃশ্য এখন অবরুদ্ধ গাজার ঘরে ঘরে। বড়দের পাশাপাশি শিশুরাও দিনের পর দিন না খেয়ে দিন পার করছে উপত্যকাটিতে। এদিকে সিরিন আবু আওয়াদের যমজ সন্তানের একজন মারা গেছে ইনকিউবেটরে, আরেকজন এখনো হাসপাতালে। আল রান্তিসি শিশু হাসপাতালের চিকিৎসক জানান, অপুষ্টি ও দীর্ঘস্থায়ী ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে বহুগুণ। ডাক্তার রাঘেব ওয়ারস আগা বলেন, যুদ্ধের আগে যে শিশু খাদ্য সহজে পাওয়া যেত, এখন তার এক ফোঁটাও মজুদ নেই। এই অবস্থায় জাতিসংঘ সহ ১১১টি আন্তর্জাতিক সংস্থা একযোগে দাবি জানায়, অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এই অবরোধ না ভাঙলে সামনে অপেক্ষা করছে ভয়াবহ দুর্ভিক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পরমাণু কর্মসূচি থেকে এক চুলও পিছু হটবে না ইরান। প্রয়োজনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যেতেও প্রস্তুত দেশটি। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে কোনো ভরসা নেই বলেও স্পষ্ট করলেন তিনি।
12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত 24 জুন মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ইরান ও ইসরায়েলের মধ্যে। এই কয়েকদিনে পারস্য উপসাগরীয় দেশটির ওপর নৃশংস হামলা চালায় তেল আবিব। এমনকি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক অঞ্চল ফোর্দোতেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা করা জবাব দেয় ইরানও। আর এত বর্বরতার মূলে পশ্চিমারা দোষেছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে। এবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এতে তিনি বলেন, ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে ইরান। প্রয়োজনে আবারও ইসরায়েলের গভীরে হামলা চালাবে ইরানের বাহিনী। তবুও নিজেদের পরমাণু কর্মসূচি থেকে এক চুলো নড়বে না তেহরান। তিনি আরও বলেন, পুরোপুরি আন্তর্জাতিক আইনের আওতায় ইরানের পরমাণু কর্মসূচি চালানো হচ্ছে। পারমাণবিক অস্ত্র তাদের লক্ষ্য নয়, তাই কারো থেকে কোনো হুমকি বা চাপের মুখে এই শান্তিপূর্ণ কর্মসূচি তারা বাতিল করবে না। এছাড়াও ইরানে ইসরায়েলি আগ্রাসনে ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি হামলায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও ইরানের 900 মানুষের প্রাণ গেছে। পাল্টা হামলায় নিহত হয়েছেন অন্তত 28 জন ইসরায়েলি। এমনকি 15 জুন ইরানের নিরাপত্তা পরিষদের বৈঠকেও ইসরায়েলি হামলায় মাসুদ পেজেশকিয়ান নিজেও আহত হয়েছেন। এসব হামলার মধ্য দিয়ে দেশটির নেতৃত্ব ধ্বংস করার ব্যর্থ পরিকল্পনা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাই চলমান যুদ্ধবিরতিতে তার কোনো ভরসা নেই বলে স্পষ্ট করেন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধের পর ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে এবং তা শিগগিরই আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA-কে জানানো হবে বলে জানিয়েছে ইরানের প্রশাসন। IAEA-এর কিছু সহযোগিতা স্থগিত থাকলেও নতুন করে পরিদর্শক পাঠিয়ে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। নাদিম মারজান, সময় সংবাদ। 7 সপ্তাহ পর ফের শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা। বুধবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা রুদ্ধদ্বার বৈঠক করেন। চলতি মাসে পুতিন জেলেনস্কির বৈঠকের আহ্বান জানিয়েছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে শীর্ষ দুই নেতার বৈঠক চুক্তি স্বাক্ষরের জন্য হবে, আলোচনার জন্য নয়। বৈঠকে সম্মতির ভিত্তিতে এদিন দুপক্ষ 1200 বন্দী বিনিময় করেছে। এদিকে সংঘাত বন্ধের আলোচনা শুরু হলেও যুদ্ধের ময়দানে দুপক্ষই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে 7 সপ্তাহ পর ফের আলোচনা শুরু হয়েছে। বুধবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে তৃতীয় দফার শান্তি আলোচনা শুরু হয়। আলোচনায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং রাজনৈতিক ও মানবিক বিষয় নিয়ে কাজ করার জন্য 3টি ওয়ার্কিং গ্রুপ গঠন করার প্রস্তাব করা হয়েছে। বৈঠকের পরপরই রুশ প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি জানান, দুই পক্ষের 1200 বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। আলোচনার ভিত্তিতে আগামী দিনে আরও 1200 বন্দি বিনিময়ের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, 3000 মৃত সেনার দেহ হস্তান্তরের জন্য প্রস্তুতি চলছে, তবে তা ইউক্রেনের প্রযুক্তিগত প্রস্তুতির অপেক্ষায় রয়েছে। বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভ বলেন, তারা যুদ্ধবিরতি ও বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের শর্তে পুতিন জেলেনস্কির বৈঠকের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া এই প্রস্তাবে সম্মত হলে এটি বিশ্বের কাছে তাদের গঠনমূলক মনোভাব প্রদর্শন করবে। তবে এখনই দুই নেতার বৈঠক হওয়ার সময় আসেনি বলে জানিয়েছেন রুশ প্রতিনিধি মেদিনস্কি। তিনি বলেন, পুতিন ও জেলেনস্কির বৈঠক কেবল চুক্তি স্বাক্ষরের জন্য হবে, আলোচনার জন্য নয়। এদিকে বিতর্কিত এক বিল পাশ করে বিপাকে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতীয় দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর ক্ষমতা সীমিত করে নতুন আইন পাশের প্রতিবাদে লভিভ, ওডেসা এবং জাপোরিঝিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। শত শত মানুষ এই বিক্ষোভে অংশ নেন। তারা জেলেনস্কি সরকারের নতুন আইন বাতিলের দাবি জানান। বিশ্লেষকরা মনে করেন, এই আইন ইউক্রেনের সামাজিক আস্থা ক্ষুণ্ণ করতে পারে এবং জেলেনস্কির রাজনৈতিক অবস্থান দুর্বল করতে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। প্রশান্ত, আর্কটিক, বাল্টিক মহাসাগর ও ক্যাম্পিয়ান সাগরে একযোগে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। জুলাই স্টর্ম নামে এ বিশাল নৌ মহড়ায় অংশ নিচ্ছে 150টির বেশি যুদ্ধ জাহাজ ও 15,000 সেনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী 27 জুলাই পর্যন্ত চলবে এই মহড়া। স্থানীয় সময় বুধবার শুরু হয় রাশিয়ার জুলাই স্টর্ম মহড়া। প্রশান্ত, আর্কটিক, বাল্টিক মহাসাগর ও কাস্পিয়ান সাগরে একযোগে শুরু হওয়া এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে 150টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং 15,000 সৈন্য।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ার উদ্দেশ্য হল বহুমুখী যুদ্ধ পরিস্থিতিতে সক্ষমতা যাচাই করা, পাশাপাশি সমুদ্রপথে অর্থনৈতিক ও সামরিক স্বার্থ রক্ষা এবং নতুন প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা। জুলাই স্টর্ম মহড়ায় ব্যবহৃত হচ্ছে আধুনিক অস্ত্রসজ্জা, দূরপাল্লার মিসাইল সিস্টেম, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ও সাবমেরিন বিধ্বংসী প্রযুক্তি। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার ময়সিফ নিজে নেতৃত্ব দিচ্ছেন এই অভিযানে। আগামী 27 জুলাই পর্যন্ত চলবে এই সামরিক মহড়া।